আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের গত 3টা লেকচার আমি নিয়েছি আমাদের সম্পদ অষ্টম অধ্যায়। নিশ্চয়ই লেকচারগুলো দেখেছো এবং বাড়ির কাজ করেছো আশা করছি। চলো আজকে লেকচারে আমাদের যে বিষয়গুলো জানবো, গত লেকচারে আমরা কী কী বিষয় জেনেছি? মাটির গঠন, মাটির প্রকারভেদ, তারপরে আমরা জানিয়েছি মাটির পিএইচ, মাটি বিভিন্নভাবে যে দূষিত হয় এইগুলো, তারপর মাটি সংরক্ষণের বিভিন্ন কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে কি, চলো আমরা একটু বোর্ডে খেয়াল করি। সেটা হচ্ছে আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে মাটিতে অবস্থিত না সাধারণ খনিজ। খনিজ কি? প্রকৃতিতে প্রাপ্ত যে কঠিন পদার্থ সেগুলো হচ্ছে খনিজ, যেমন সোনা, রূপা, তামা, এগুলো হচ্ছে কি খনিজ। বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানি উৎস, বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানি উৎসের মধ্যে কি কি আছে? প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা। আমরা প্রাকৃতিক গ্যাস কি, প্রাকৃতিক গ্যাস কিভাবে উৎপন্ন হয় এবং প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ এবং এর ব্যবহার সম্পর্কে আজকে পাঠে জানার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, খনিজ পদার্থ আমরা হচ্ছে দেখো যে সোনা, রূপা, তামা এগুলো কি? এগুলো হচ্ছে খনিজ পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের খাতা কলম এবং পাঠ্য বইটি নিয়ে আছো। তোমাদের পাঠ্য বইয়ের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে কত? পেজ নাম্বার হচ্ছে যে 175 পেজে, যে মাটিতে অবস্থিত সাধারণ খনিজ। আমরা নানা রকম খনিজ, যেমন হচ্ছে যে পেন্সিলের শীষ, ট্যালকম পাউডার, চীনামাটি বাসন, থালা বাসন এগুলো ব্যবহার করি। এর অধিকাংশ মাটি কিংবা শিলা থেকে প্রাপ্ত খনিজ পদার্থ থেকে তৈরি হয়। বেশিরভাগ খনিজ পদার্থ হচ্ছে কঠিন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায়। এদের রাসায়নিক সংযুক্তি থাকে। এখন পর্যন্ত প্রকৃতিতে অনেক ধরনের অসংখ্য খনিজ পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর সংখ্যা হচ্ছে 2500। প্রকৃতিতে প্রাপ্ত খনিজ পদার্থের সংখ্যা কত? 2500। শিক্ষার্থী বন্ধুরা খাতা একটু নোট করে নাও। আবিষ্কৃত মানে হচ্ছে 2500। এটা কিসের সংখ্যা? এটা হচ্ছে যে খনিজ পদার্থের সংখ্যা। খনিজ পদার্থ প্রকৃতিতে প্রাপ্ত এই পর্যন্ত এই পরিমাণ সংখ্যা হচ্ছে কি প্রকৃতিতে পাওয়া গেছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা যে খনিজ পদার্থ দেখি, ধাতু, অধাতু এবং জৈব, 3 ধরনের কিন্তু খনিজ পাওয়া যায়। এর মধ্যে আছে লোহা, তামা, সোনা, রূপা, এগুলো হচ্ছে কি ধাতব খনিজ পদার্থ। এগুলো কি ধাতব খনিজ পদার্থ। তার মধ্যে আছে দেখো আবার আছে কোয়ার্টাস বা মাইকা। কোয়ার্টাস হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, মানে হচ্ছে যে বালি। এটা হচ্ছে কি অধাতব খনিজ। এটা কি অধাতব খনিজ। এছাড়া কয়লা, গ্যাস এবং পেট্রোল আছে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে যে জৈব খনিজ। শিক্ষার্থী বন্ধুরা একটু খাতায় নোট করো যে ধাতব খনিজ, ধাতব খনিজ কি কি নাম আমরা বললাম? লোহা বা হচ্ছে কি আয়রন। তারপরে আছে হচ্ছে তামা, বা কপার, তারপরে আছে সোনা এবং রূপা, সোনা বা এবং হচ্ছে রূপা। এই যে এগুলো হচ্ছে কি খনিজ, ধাতব খনিজ। অধাতব খনিজের মধ্যে আছে কি দেখো? অধাতব খনিজ। অধাতব খনিজ পদার্থের মধ্যে আছে আমরা কি জানলাম? মাইকা এবং হচ্ছে কোয়ার্টাস। মাইকা এবং কোয়ার্টাস। মাইকা এবং কোয়ার্টাস। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই খাতায় নোট করে নিচ্ছ। ও হচ্ছে জৈব খনিজ। জৈব খনিজের মধ্যে আছে কি কি? তেল, কয়লা এবং হচ্ছে
এবং পেট্রোল, কয়লা, তেল এবং হচ্ছে পেট্রোল। শিক্ষার্থী বন্ধুরা আবার একটু খেয়াল করো, ধাতব খনিজের মধ্যে আছে লোহা, তামা, সোনা, রূপা। অধাতব খনিজের মধ্যে আছে মাইকা এবং কোয়ার্টাস, এবং যৌগ খনিজের মধ্যে আছে কয়লা, তেল এবং পেট্রোল। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে 176 নম্বর পেজে একটা ছক আছে, চলো আমরা ছকটা একটু বোর্ডে তোলার চেষ্টা করি। খনিজ পদার্থ এবং হচ্ছে ব্যবহার। খনিজ পদার্থ হচ্ছে ব্যবহার। পেজ নাম্বার হচ্ছে কত? 176 176 পেজ। খনিজ পদার্থ হচ্ছে ব্যবহার। জাস্ট তবে একটু লিখে দিচ্ছি কি আছে, ম্যাগনেটাইট। নামগুলো একটু খাতায় তোলার চেষ্টা করো, কি কি আছে যে ম্যাগনেটাইট বা ফেরিক সালফেট। ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট বা হচ্ছে ফেরিক সালফেট Fe3O4। অবশ্যই এই সংকেতগুলো মনে রাখার চেষ্টা করবে, হয়তো তোমাদের আসতে পারে যে ম্যাগনেটাইট বা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি। ম্যাগনেটাইট, তারপর আছে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট। কি? চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট। তারপর আছে কোয়ার্টাস বা সিলিকন ডাইঅক্সাইড, কোয়ার্টাস, কোয়ার্টাস বা SiO2 সিলিকন ডাইঅক্সাইড। তারপর আছে সিলভার বা রূপা। আমি আর অনেকগুলো আছে, আমি এর মধ্যে আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে সিলভার, আরেকটা জিনিস হচ্ছে যে জিপসাম বা ক্যালসিয়াম সালফেট দুই পানি। জিপসাম বা ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। শিক্ষার্থী বন্ধুরা পাঠ্যবই দেখো আরো ছক আছে ব্যবহার। ব্যবহার কি? এটা হচ্ছে কি লোহা তৈরিতে শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন ধরনের ধাতব খনিজের মধ্যে ম্যাগনেটাইট, চুনাপাথর, কোয়ার্টাস, সিলভারের সংকেত হচ্ছে কি Ag, জিপসাম, ক্যালসিয়াম কার্বনেট। এবং তোমাদের বইয়ে আরো আছে কি কি দেখো, ধাতব পাইরাস, সোনা, হীরা, গ্যাস, কয়লা এবং পেট্রোল। ম্যাগনেটাইট বা ফেরিক সালফেট কি তৈরিতে ব্যবহার করা হয়? লোহা তৈরিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু সংকেতগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদের বলে একটু তোলার চেষ্টা করেছি যে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট, কোয়ার্টাস বা SiO2, সিলভার, জিপসাম, ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে 2 অণু পানি। বন্ধুরা তোমাদের পাঠ্যবই 176 নম্বর পেজে একটু খেয়াল করো যে কি আছে। ম্যাগনেটাইট কি তৈরিতে ব্যবহার করা হয়? লোহা তৈরিতে। তারপর আছে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট ঘরবাড়ি তৈরিতে, সিমেন্ট, সোডা, তারপর আছে লোহা, স্টিল উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়া মাটি অ্যাসিডিক হলে এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা হয়। চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট অনেক ক্ষেতের মাটি যখন অম্লীয় বা অ্যাসিড হয় তখন এটাকে প্রশমন করার জন্য ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়ে থাকে। অনেক দেখা যায় ফসলি জমিতে যদি বলা হয় যে ক্যালসিয়াম কার্বনেট কি কারণে ব্যবহার করা হয়, যে অ্যাসিডিককে প্রশমন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার এভাবে যদি কোশ্চেন করা হয় যে জমিতে অ্যাসিডিক কন্ডিশন বা অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বনেট। তারপর আছে কোয়ার্টাস বা সিলিকা, কাঁচ, সিলিকাস, রেডিও, ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়। কিসে কিসে? কাঁচ, সিলিকাস, রেডিও এবং বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়।
সিলভার বা রূপা। অনেকেই দেখবে যে যারা ছোট বাচ্চা তাদের হাতের চুড়ি রূপা দিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে মেয়েদের গহনা তৈরিতে, কানের দুল বলো, গলার হার বলো, এগুলো তৈরিতে কি ব্যবহার করা হয়? এগুলো তৈরিতে হচ্ছে সোনা বা হীরা ব্যবহার করা হয়। মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। মাইকা কিসে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। জিপসাম বা ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। এটা ব্যবহার করা হয় কি তৈরিতে? সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে কাঁচামাল ব্যবহার করা হয়। সিমেন্ট এবং প্লাস্টার অফ প্যারিস তৈরিতে জিপসাম বা ক্যালসিয়াম সালফেট ব্যবহার করা হয়। ধাতু পাইরেটস সালফার এবং নানা রকম ধাতু তৈরিতে ধাতু পাইরেটস ব্যবহার করা হয়। তারপর হচ্ছে জ্বালানি হিসেবে রান্নার কাজে গাড়ি ও শিল্প কারখানায় কি ব্যবহার করা হয়? গ্যাস, কয়লা এবং পেট্রোল। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 176 নম্বর পেজে যে ছকটা আছে তোমাদের পাঠ্য বইয়ে, এই ছকটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। এটা বিভিন্ন ধরনের এমসিকিউ বলো, তারপর হচ্ছে আমাদের জানার জন্য এটা খুব দরকার। আর এখান থেকে 2-1টা কোশ্চেন সবসময় থাকে। ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে Fe3O4 এবং জিপসাম সংকেত হচ্ছে CaSO4 2 অণু পানি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার খনিজ পদার্থের ভৌত ধর্ম সম্পর্কে একটু জেনে নিই। আছে ভৌত ধর্ম আর একটা আছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম হচ্ছে সে সকল বৈশিষ্ট্য যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি, ঠিক আছে, আর যেটা আমরা হাত দিয়ে অনুভব করতে পারি। আর রাসায়নিক ধর্ম হচ্ছে ওই সকল বৈশিষ্ট্য যেগুলো আমরা হচ্ছে যে বিভিন্ন উপাদানগুলো রাসায়নিকভাবে বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারি। যে ধরো আমরা একটা কথা বলি যে নিশ্চয়ই তোমরা পেন্সিল ব্যবহার করো, আর যেহেতু তোমরা বিজ্ঞান ক্লাস করতেছো বা যেমনি তো পেন্সিল ব্যবহার করো, তো পেন্সিলের যে শীষ এটা কি দিয়ে তৈরি করা হয়? এটা তৈরি করা হয় কি? এটা হচ্ছে কার্বন, ঠিক আছে। এই কার্বনটা হচ্ছে কি আমরা হচ্ছে খালি চোখে দেখতে পাচ্ছি, এটা দেখতে কিরকম, কিন্তু এর ভিতরে মূল ইনগ্রেডিয়েন্ট এটাকে আমরা জানি দেখে সেটা আমরা বলতে পারতেছি যে পেন্সিলের শীষ হচ্ছে কি দিয়ে তৈরি হয়? কার্বন দিয়ে। এই কার্বনটা হচ্ছে কি? এটা হচ্ছে কি রাসায়নিক গঠন, গ্রাফাইট। আমরা যে গ্রাফাইট বলি, ঠিক আছে। কার্বন হচ্ছে এর রাসায়নিক গঠন, আর আমরা যে খালি চোখে দেখে এটা অনুভব দেখতে পাচ্ছি এটা ধূসর রঙের, এটা হচ্ছে তার হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য বা হচ্ছে কি ভৌত ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, খনিজ পদার্থগুলো বলতেছে দানাদার বা ক্যালাস আকার। ক্যালাসটা কিরকম হয়? নিশ্চয়ই তোমরা তাপমিশ্রি খেয়েছো, ওটা দেখতে কিরকম? অনেকটা সাদা এরকমই হয়, ওটা হচ্ছে দানাদার বা ক্যালাস আকার। তারপরে এদের রাসায়নিক সংযুক্তি আছে, এদের রাসায়নিক সংযুক্তি একই, কিন্তু তাদের ক্লাস গঠন ভিন্ন, এই জন্য এদের ভৌত ধর্ম ভিন্ন। কিছুক্ষণ আগে আমি বললাম যে রাসায়নিক যে উপাদান এগুলো ভিন্ন থাকার কারণে এদের যে ভৌত ধর্ম সেটাও ভিন্ন হয়। যেমন গ্রাফাইট এবং হিরো, এটা কিন্তু দুই ধরনের, দুইটা একই উপাদান দিয়ে তৈরি, কার্বন ওইটা দিয়ে তৈরি, কিন্তু বাট এটা হচ্ছে কি দুই ধরনের। দেখো প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে কি? ডায়মন্ড বা হীরা। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে কি? ডায়মন্ড বা হীরা। আর গ্রাফাইট কি? গ্রাফাইট বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা আরেকটা হচ্ছে ট্যালক। ট্যালক কি? ট্যালক হচ্ছে যে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে নরম খনিজ পদার্থ। ট্যালক কি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে নরম খনিজ পদার্থ। এটা দিয়ে কি তৈরি করা হয়? এটা দিয়ে হচ্ছে ট্যালকাম তৈরি করা হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খনিজ পদার্থের নির্দিষ্ট দ্রুতি থাকে। দেখো ধাতব খনিজ যেমন হচ্ছে পাইরেটস ধাতুর মতোই দ্রুতি প্রদর্শন করে, অনেকটা দেখতে ধাতুর মতোই। তারপর হচ্ছে আমরা একটু আগে জানলাম যে হচ্ছে হীরা হচ্ছে কি সবচেয়ে কঠিন। এটা কি? এটা হচ্ছে অধাতু, এটা দেখতে কাচের মতো। এটা যখন কাটা হয় তখন এর দ্রুতি স্পষ্ট হয়ে ওঠে। কিছু পদার্থ আছে স্বচ্ছ, কিছু পদার্থ আছে অস্বচ্ছ। এই খনিজ পদার্থের মধ্যে কিছু খনিজ আছে যার মধ্য দিয়ে সহজেই আলো প্রবেশ করতে পারে। এরকম একটা খনিজ হচ্ছে কি কোয়ার্টাজ বা সিলিকা। সিলিকার সংকেত কি? SiO2। সিলিকার সংকেত কি? SiO2। আবার কিছু কিছু পদার্থ আছে এর মধ্য দিয়ে যে আলো চলতে পারে, কিন্তু এর মধ্য দিয়ে কোনো বস্তু দেখা যায় না। এরকম একটি খনিজ পদার্থ হচ্ছে কি? অ্যারাগনেট। এরকম একটা খনিজ পদার্থের নাম কি? অ্যারাগনেট। আবার কিছু খনিজ পদার্থ আছে যার মধ্য দিয়ে একেবারেই আলো প্রবেশ করতে পারে না, সেটা হচ্ছে কি
ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। চুনাপাথরের রাসায়নিক নাম হচ্ছে কি, আরেক নাম হচ্ছে ক্যালসাইট। চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসাইট। সাধারণত প্রতিটি খনিজ পদার্থের একটি নির্দিষ্ট বর্ণ আছে, এই বর্ণ দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করা যায়। একটা খনিজ থেকে আরেকটা খনিজ আমরা কিভাবে আলাদা করতে পারি, একটা বর্ণ দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে বেশিরভাগ খনিজ পদার্থের মধ্যে দেখা যায় একটা ফাটল। এই ফাটলটার উপরে ভিত্তি করে বোঝা যায় যে এর আকারটা কিরকম হবে, ঠিক আছে। আর আপেক্ষিক গুরুত্ব, প্রত্যেকটা খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.5 থেকে 3.5। আপেক্ষিক গুরুত্ব কত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে অধিকাংশ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.5 থেকে 3.5। আর খনিজ পদার্থের যে রাসায়নিক ধর্ম, এটা নির্ভর করে এর উপাদানের উপর। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটু নোট করার চেষ্টা করি। খনিজ পদার্থের ভৌত ধর্ম, খনিজ পদার্থের ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে আমরা কি কি পেলাম, হচ্ছে যে দানাদার, দানাদার বা কেলাসাকার, দানাদার বা কেলাসাকার। তারপরে আমরা পেলাম যে হচ্ছে কঠিন, অধিকাংশ খনিজ পদার্থ হচ্ছে কি কঠিন। তারপর হচ্ছে সুনির্দিষ্ট ত্রুটি আছে। ভৌত ধর্ম হচ্ছে এটা। আচ্ছা, খনিজ পদার্থের বৈশিষ্ট্য, ভৌত ধর্ম তো আমরা জানলাম, এই বৈশিষ্ট্য খনিজ পদার্থের হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কঠিন। তারপর হচ্ছে যে নির্দিষ্ট ত্রুটি আছে, নির্দিষ্ট ত্রুটি আছে। তারপর হচ্ছে যে এর আপেক্ষিক গুরুত্ব কত, শিক্ষার্থী বন্ধুরা 2.5 থেকে 3.5। আপেক্ষিক গুরুত্ব কত, আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই শিক্ষার্থী বন্ধুরা, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, কারণ এটা একই জাতীয় রাশির দুটি ভাগফল। শিক্ষার্থী বন্ধুরা খনিজ পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে দানাদার বা কেলাসাকার, কঠিন, নির্দিষ্ট ত্রুটি আছে, আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5। তারপরে আর জিনিসটি লেখা হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে একটু লেখা নাও যে হীরা, হীরা 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 হচ্ছে সবচাইতে কঠিন খনিজ, সবচাইতে কঠিন খনিজ। কেন বলছে কি, কেন বলছে সবচাইতে নরম, নরম খনিজ। তারপরে আমরা আরেকটা খনিজের কথা জানলাম, সেটা এই দুটা দেখো শিক্ষার্থী বন্ধুরা। এরা হচ্ছে সবচাইতে কঠিন খনিজ, কেন হচ্ছে সবচাইতে নরম। এটা কি তৈরিতে ব্যবহার করা হয়, ট্যালকম পাউডার তৈরিতে ব্যবহার করা হয়, ট্যালকম পাউডার তৈরিতে ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা তিনটা খনিজের কথা নাম শুনলাম। একটা হচ্ছে কি কোয়ার্টাস, কোয়ার্টাস, তারপর হচ্ছে কি কোয়ার্টাস, তারপর অ্যারাগনাইট, অ্যারাগনাইট, কোয়ার্টাস অ্যারাগনাইট তো হবে এখানে, অ্যারাগনাইট, কোয়ার্টাস অ্যারাগনাইট, এবং আরেকটা হচ্ছে কি ক্যালসাইট বা চুনাপাথর, ক্যালসাইট বা চুনা পাথর, ক্যালসাইট বা চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট।
অংশ, এর মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে। আরেকটা কথা শিক্ষার্থী বন্ধুরা, আলো কোন পথে চলে? আলো হচ্ছে সরল পথে চলে। আলো কোন পথে চলে? আলো হচ্ছে সরল পথে চলে। এটা হচ্ছে আলো চলে কিন্তু বস্তু দেখা যায় না। আর এটার মধ্যে হচ্ছে কি, এটার মধ্যে দিয়ে হচ্ছে আলো প্রবেশ করতে পারে না। আলো প্রবেশ করতে পারে না, আলো প্রবেশ করে বা বস্তু দেখা যায় না, এটা আলো প্রবেশ করে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস। আমরা প্রাকৃতিক জ্বালানির উৎস বলতে হচ্ছে যে দেখো, আমরা রান্না করতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি, তারপর হচ্ছে পাটখড়ি ব্যবহার করি, তারপর হচ্ছে গরুর গোবর দিয়ে যে লাকড়ি তৈরি করা হয় সেটা ব্যবহার করি। এছাড়াও আমরা দেখো ধান গাছের যে খড় থাকে এটাও আমরা ব্যবহার করি। এইসব জ্বালানি ব্যবহার করার পরেও কিন্তু আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো কি? এগুলো হচ্ছে কি প্রাকৃতিক জ্বালানির উৎস। শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আজকে আমরা জানবো যে আমাদের গ্যাসের চুলায় বা সিএনজিতে যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি তা কি তোমরা কি বলতে পারো কেউ? হ্যাঁ, তোমরা অনেকেই জানো, চলো আমরা জেনে নিই সেটা কি। সেটা হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। মিথেনের সংকেত হচ্ছে কি? CH4। শিক্ষার্থী বন্ধুরা, এই মিথেনের সাথে সামান্য পরিমাণে থাকে হচ্ছে ইথেন, প্রোপেন এবং বিউটেন। কি থাকে? ইথেন, প্রোপেন এবং বিউটেন। এছাড়া অন্যান্য কিছু গ্যাস থাকে যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন, আর্গন এবং হিলিয়াম। শিক্ষার্থী বন্ধুরা, আর্গন এবং হিলিয়াম কি? এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। আর্গন এবং হিলিয়াম কি? নিষ্ক্রিয় গ্যাস। শিক্ষার্থী বন্ধুরা, এখন নিশ্চয়ই প্রশ্ন হতে পারে যে প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়? প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়? শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ, পচা অংশ প্রকৃতিতে থাকে। এটা হাজার হাজার বছর এটা হচ্ছে কি পচা অংশটা হচ্ছে কাদা এবং মাটির নিচে চাপা পড়ে। মানে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে গেল, মরে গেল, ধরো ওইটার উপরে কি একটা জিনিস আমরা রাখার পরে কি ওইটার উপরে বিভিন্ন ধরনের আস্তরণ পড়ে। তো ঠিক একইভাবে উদ্ভিদ এবং প্রাণী দেহের মৃত অংশ যখন পচে যায়, ওই পচা অংশের উপর কি পড়ে? কাদা এবং পানির একটা আবরণ পড়ে। অনেক বছর, একদিন বা 2 দিনে কিন্তু না, হাজার হাজার বছর ওই পচা অংশের উপর কাদা এবং মাটির একটা আবরণ পড়ে। এই আবরণটা পড়ে কোথায় জমা হয়? ভূগর্ভে। ভূ মানে কি? ভূ মানে হচ্ছে পৃথিবী, মানে পৃথিবীর গর্ভে, মানে মাটি যে আছে সেই মাটির গর্ভে এটা জমা হয়। জমা হওয়ার পরে বিভিন্ন ধরনের শিলা স্তর ওইটার উপর জমা হয়। কি জমা হয়? শিলা স্তর। এই শিলা স্তরটা হচ্ছে কি হয়? শিলা স্তরটা ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার পরে প্রচন্ড রকম চাপ এবং তাপ সৃষ্টি করে। শিলা স্তরটাও চাপ সৃষ্টি করে। ঘনীভূত হওয়ার পরে তারপরে প্রচন্ড রকম চাপ এবং তাপে ওই যে দেহ অবশ্যই যেটা হতেছে জমা আছে, ওই দেহ অবশ্যই মাটি এবং পানি, তার উপর শিলা স্তর, এগুলো প্রচন্ড রকম যখন চাপ দেয় তখন হতেছে জৈব পদার্থ থেকে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম বের হয়ে আসে। কি বের হয়ে আসে? প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে বলা হয় গ্যাস কূপ। শিক্ষার্থী বন্ধুরা, গ্যাস কূপ কাকে বলে? প্রকৃতিতে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাস কূপ বলতে পারি। গ্যাস কূপ কাকে বলতে পারি? প্রকৃতিতে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাস কূপ বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এত কথাগুলো বলছি, চলো একটু ফ্লো চার্টের মাধ্যমে এটা একটু দেখানোর চেষ্টা করি যে প্রাকৃতিক গ্যাসটা কিভাবে তৈরি হয়। মৃত গাছপালা ও প্রাণীদেহ। শিক্ষার্থী বন্ধুরা, প্রাণী মানে কিন্তু ধন্তন্য এবং মূর্ধন্য না। প্রাণী মানে অবশ্যই অনেক সময় দীর্ঘিকার লেখা হয়, রসিকা দেওয়া হয়, কিন্তু প্রাণী মানে সবসময় দীর্ঘিকার লেখা হয়। মৃত গাছপালা ও প্রাণী, দীর্ঘিকার এবং মূর্ধন্য, ঠিক আছে? প্রাণী দেহ এর উপর হচ্ছে কি প্লাস হচ্ছে কি কাদা প্লাস পানি। মৃত গাছপালা ও প্রাণীদের উপর কাদা এবং পানি
এটার সাথে কাদা এবং পানি যোগ হয়, যোগ হওয়ার কি লক্ষ লক্ষ হাজার হাজার বছর পরে, হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে তারপরে হচ্ছে কাদা, মৃত গাছপালা এবং পানি, কাদা ও পানি, তারপর হচ্ছে এটা কি ভূগর্ভে জমা হবে। এই দুটা মিলে, এই দুইটা কিসে ভূগর্ভে জমা হবে, ভূগর্ভে, ভূগর্ভে জমা, এইগুলো হচ্ছে ভূগর্ভে জমা হলো। ভূগর্ভে জমা হওয়ার পরে এর উপর হচ্ছে কি কঠিন শিলার একটা শিলা স্তরে ঢাকা পড়বে, শিলা স্তরে, শিলা স্তরে ঢাকা পড়বে, শিলা স্তরে ঢাকা পড়বে। তারপরে দেহাবশেষ ঘনীভূত হবে, দেহাবশেষ, দেহাবশেষ ঘনীভূত, দেহাবশেষ ঘনীভূত হবে শিলাস্তরের চাপে, শিলাস্তরে ঢাকা পড়বে, শিলাস্তরে ঢাকা পড়বে। তারপর হচ্ছে কি দেহাবশেষ ঘনীভূত হবে, ঘনীভূত হওয়ার পরে ঘনীভূত হবে কি শিলাস্তরের প্রবল চাপে, প্রচন্ড তাপে এবং চাপে, প্রচন্ড তাপ এবং চাপে, কার চাপ, এটা হচ্ছে কি প্রচন্ড তাপ এবং চাপে শিলা স্তরে, শিলা স্তরে দেহাবশেষ ঘনীভূত হয়, দেহাবশেষ ঘনীভূত হবে। তারপর প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম ঘনীভূত হয়, দেহাবশেষ ঘনীভূত হয়, যে এর ভিতরে যে জৈব পদার্থ থাকবে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম তৈরি হবে, প্রাকৃতিক গ্যাস প্লাস পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্লাস হচ্ছে পেট্রোলিয়াম তৈরি হবে। এই চিত্রের নাম অবশ্যই লেখা আছে, প্রাকৃতিক গ্যাস তৈরির ফ্লোচার্ট, প্রাকৃতিক গ্যাস তৈরি বিভিন্ন ধাপ, বিভিন্ন ধাপ। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কি বলছি, মৃত গাছপালা ও প্রাণীদেহ হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে কাদা এবং পানি মিলে ভূগর্ভে জমা হবে, জমা হওয়ার পরে এই যে ভূগর্ভে জমা হবে তারপরে এর উপরে বিভিন্ন শিলা স্তর পড়বে, শিলা স্তর পড়ে তারপরে হচ্ছে দেহাবশেষ ঘনীভূত হবে, ঘনীভূত প্রচন্ড চাপে এবং তাপে শিলা স্তরের চাপে দেহাবশেষ ঘনীভূত হবে। ঘনীভূত হওয়ার পরে এর ভিতরে যে জৈব পদার্থ আছে, জৈব কি বলা আছে যে এর ভিতরে যে জৈব পদার্থ আছে, জৈব পদার্থ মানে দেহাবশেষে ঘনীভূত, এই জৈব পদার্থ ঘনীভূত হয়ে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামে তৈরি হবে। আরেকবার খেয়াল করো যে মৃত গাছপালা ও প্রাণীদেহ হাজার হাজার বছর ধরে কাদা ও পানি মিলে ভূগর্ভে জমা হবে, এরপরে শিলা স্তরে ঢাকা পড়বে, তারপরে শিলা স্তরে প্রচন্ড তাপ এবং চাপে দেহাবশেষ ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে জৈব পদার্থ যে আছে দেহের মধ্যে যে জৈব পদার্থ আছে সেটা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামে রূপান্তরিত হবে। শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমরা জানলাম, এবার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কিভাবে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ শিল্প কারখানার একটা হচ্ছে জটিল প্রক্রিয়া এবং বিভিন্ন ধাপে তা সম্পন্ন হয়। দেখো তোমাদের পাঠ্যবই 178 পেজে একটা চিত্র আছে, যে প্রাকৃতিক গ্যাস কিভাবে একটু জেনে নিই। যে প্রাকৃতিক গ্যাসের শুধু প্রাকৃতিক গ্যাস থাকে না, এর মধ্যে তেল থাকে। তো প্রাকৃতিক গ্যাসকে যখন আমরা বিশুদ্ধ করি তখন প্রথমে এর তেলটাকে আলাদা করে নেওয়া হয়। তেলটা যখন আমরা আলাদা করব তখন প্রাকৃতিক গ্যাসের মধ্যে বেনজিন এবং বিউটেন এই দুটি গ্যাসও থাকবে। বেনজিন এবং বিউটেনকে আমরা ঘনীভূত করে আলাদা করে নেব। তারপরে যখন আমরা ঘনীভূত করে বেনজিন এবং বিউটেনকে আলাদা করে নিব তখন প্রাকৃতিক গ্যাসে থাকবে হচ্ছে পানি। এই পানিটাকে আমরা আলাদা করার জন্য আমরা হচ্ছে নিরোধকের মধ্য দিয়ে প্রবাহিত করব গ্যাসটা, তখন পানিও আলাদা হয়ে গেল। তারপরে কি থাকতেছে প্রাকৃতিক গ্যাসে, তারপর থাকতেছে হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড। দেন হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইডকে আমরা আলাদা করব। আলাদা করার পরে যে গ্যাস থাকবে এই গ্যাসের মধ্যে থাকবে হচ্ছে কি নাইট্রোজেন। নাইট্রোজেনকে আলাদা করার পরে আমরা পাবো
বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস। বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে কি মিথেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে ন্যাচারাল যে প্রাকৃতিক যে গ্যাস কূপ আছে, ওই গ্যাস কূপের মধ্যে যে গ্যাস থাকে সেখানে কি কি উপাদানগুলো থাকে? গ্যাসে থাকে তেল থাকে, বেনজিন থাকে, বিউটেন থাকে, পানি থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস দূষক যেগুলো আছে, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড থাকে, তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাসও থাকে। এইগুলো কিন্তু আলাদা করার পরে আমরা যে বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস পাই এটা আমরা ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নাও এবং একটু বোর্ডে লেখাগুলো লেখার চেষ্টা করো। এটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস তৈরির বিভিন্ন ধাপ। প্রাকৃতিক গ্যাস প্লাস তেল, মানে প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ শুধুমাত্র আলাদা করা যায় না, প্রাকৃতিক গ্যাসের সাথে গ্যাস এবং তেল একসাথে থাকে। এখান থেকে প্রথমে আমরা হচ্ছে কি তেল আলাদা করব। তেল আলাদা করার পর থাকবে হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস থাকবে, যে গ্যাস থাকবে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এই গ্যাসের মধ্যে কি কি থাকবে? এই গ্যাসের মধ্যে হচ্ছে বেনজিন এবং বিউটেন। মানে প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে অন্যান্য বেনজিন, বিউটেন বলো, তেল বলো, নাইট্রোজেন বলো, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড সবকিছু কিন্তু গ্যাসগুলো আছে, কিন্তু এক একটা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে ময়লাগুলো মানে একটা একটা ধাপে ধাপে ওইগুলো পরিষ্কার করা হয়। তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে তেলটা আলাদা করা হবে। দেন প্রাকৃতিক গ্যাসের মধ্যে আছে কি বেনজিন এবং বিউটেন, বেনজিন প্লাস বিউটেন, বেনজিন এবং হচ্ছে বিউটেন থাকবে। দেন এখান থেকে আমরা হচ্ছে কি বেনজিন এবং বিউটেনকে আলাদা করে ফেলবো। বেনজিন প্লাস বিউটেন। শিক্ষার্থী বন্ধুরা, বিউটেন ঠিক আছে, বিউটেন, বেনজিন প্লাস আমি বিউটেন আলাদা করবো। তারপর যে প্রাকৃতিক গ্যাস থাকবে এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে কি পানি। এই পানিটাকে আলাদা করার জন্য আমরা কি কিসের মধ্য দিয়ে চালনা করব? প্রাকৃতিক গ্যাসটাকে হচ্ছে নিরোধকের মধ্য দিয়ে চালনা করব। নিরোধকের মধ্য দিয়ে আমি যদি চালনা করি তখন এখান থেকে হচ্ছে পানিটা অপসারিত হয়ে যাবে। দেন এখানে যে গ্যাস থাকবে প্রাকৃতিক গ্যাস, এই গ্যাসটা পরবর্তী এই গ্যাসের মধ্যে থাকবে হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড H2S এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বন্ধুরা এটি আমি এখানে খেয়াল করো, এটাই আমি আবার লিখতেছি যে প্রাকৃতিক গ্যাস হাইড্রোজেন সালফাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে আমি হচ্ছে কি এটা এই দুটো আলাদা করে ফেলবো, হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দাও, তাহলে কিন্তু এখানে তোমাদের এই জিনিসটা মাথায় ঢুকে যাবে। হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তখন যে প্রাকৃতিক গ্যাস থাকবে এখানে গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে আছে কি নাইট্রোজেন। নাইট্রোজেন একটি গ্যাস, নাইট্রোজেন ইরিগেশনের মূল যে কাঁচামাল সেটা কিন্তু নাইট্রোজেন গ্যাস, মনে রেখো শিক্ষার্থী বন্ধুরা। তারপর হচ্ছে এখান থেকে আমি লিখতেছি কি নাইট্রোজেন গ্যাসটা আলাদা করে ফেললাম। নাইট্রোজেন গ্যাস আলাদা করার পর আমি যে গ্যাসটা পাবো সেটা হচ্ছে কি বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস, বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস। বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস বা কি বিশুদ্ধ মিথেন। মিথেনের সংকেত কি শিক্ষার্থী বন্ধুরা? CH4। অবশ্যই চিত্রের নিচে এটা হচ্ছে কি যে প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধকরণের বিভিন্ন চিত্র। প্রাকৃতিক
গ্যাস, শুধু প্রাকৃতিক গ্যাস থাকে না, এই গ্যাসের সাথে আরো বিভিন্ন ধরনের তেল, বেনজিন, বিউটিন, তারপর হচ্ছে পানি, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, বিভিন্ন কিছু থাকে। তো এক একটা ধাপে ধাপে প্রথমে প্রাকৃতিক গ্যাস থেকে তেলটা আমরা আলাদা করে নিব, দেন যে প্রাকৃতিক গ্যাস থাকবে সেখানে বেনজিন এবং বিউটেন থাকবে। কি থাকবে? বেনজিন এবং বিউটেন। দ্বিতীয় ধাপে বেনজিন এবং বিউটেনকে আলাদা করা হবে। দেন প্রাকৃতিক গ্যাসের পানি থাকবে, নিরুদ্যোগ মানে হচ্ছে পানিটাকে অ্যাবসর্ব করে নেবে, প্রাকৃতিক গ্যাসকে নিরুদ্যোগের মধ্য দিয়ে প্রবাহিত করলে পানিটা চলে যাবে। দেন যে প্রাকৃতিক গ্যাস থাকবে এখানে বিভিন্ন ধরনের যে দূষক বা হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকবে। হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আলাদা করার পর যে প্রাকৃতিক গ্যাস থাকবে তার মধ্যে আরেকটি গ্যাস থাকবে, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটাকে আলাদা করার পরে আমরা পাবো হচ্ছে বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস বা মিথেন। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এত কষ্ট করে আমরা যে প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয় জানলাম এবং প্রাকৃতিক গ্যাস কিভাবে বিশুদ্ধ করা হয় জানলাম, তো এখন আমরা প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহার করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। চলো আমরা আরেকটু জেনে নিই যে প্রাকৃতিক গ্যাস, আমরা যে ফসল উৎপন্ন করতে ইউরিয়া সার ব্যবহার করি, ইউরিয়া সারের মূল যে কাঁচামাল সেটা তৈরি করতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস এই যে ইউরিয়া সার তৈরি করতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কত পার্সেন্ট ইউরিয়া তৈরিতে ব্যবহার করা হয়? 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া বিদ্যুৎ উৎপন্ন করতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে 51% প্রাকৃতিক গ্যাস হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয়। তারপরে দেখো শিল্প কারখানা বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প কারখানার ক্ষেত্রে 11 ভাগ প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানির ক্ষেত্রে 11 ভাগ ব্যবহার করা হয়। 1 ভাগ প্রাকৃতিক গ্যাস হইতেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হয়। এত কিছু করা, আমরা 51 ভাগ বললাম, 11 ভাগ বললাম, 5 ভাগ বললাম, এত কিছু করার পরও আমাদের টোটাল কত হচ্ছে? 95 ভাগ। বাকি যে 5% আছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিস্টেম লস বা অপচয় হয়। শিক্ষার্থী বন্ধু, আরেকটি কথা সেটা হচ্ছে যে 2003 সাল থেকে যানবাহনে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে কত সাল থেকে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কত সাল থেকে? 2003 সাল থেকে। শিক্ষার্থী বন্ধুরা, একটু প্রাকৃতিক গ্যাসের ব্যবহারগুলো একটু খাতায় লিখে নাও। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 1 নম্বর কি? ইউরিয়া সার তৈরিতে, ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এখানে ইউরিয়া সারের যে কাঁচামাল এখানে 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। আমরা যে মোট উৎপন্ন করি এটাকে আমরা ধরে নিয়েছি 100। 2 নম্বর হচ্ছে কি? বিদ্যুৎ উৎপন্ন করতে, কি তৈরি করতে? শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যুৎ উৎপন্ন করতে। বিদ্যুৎ উৎপন্ন করতে কত ভাগ? 51 ভাগ। তারপরে শিল্প কারখানায়, বাসা বাড়িতে 11 ভাগ, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় 1 ভাগ। আর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে আমরা তো জানলাম যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 1 নম্বর হচ্ছে ইউরিয়া সার তৈরিতে 21 ভাগ, বিদ্যুৎ উৎপন্ন করতে 51 ভাগ, শিল্প কারখানায় 22 ভাগ, বাসা বাড়িতে 11 ভাগ, বাণিজ্যিক
যানবাহন 2003 সাল থেকে যানবাহনে প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের লেকচার এই পর্যন্তই। তবে তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি, কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নাও। আমি জাস্ট একটু বলতেছি যে খনিজ, আমি যা যা আলোচনা করেছি এর মধ্যে তোমাদের যে বাড়ির কাজগুলো সেগুলো একটু যে মাটি অ্যাসিডিক হলে কি ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে কঠিন খনিজ কোনটি? আবার সবচেয়ে কঠিন খনিজ কোনটি? হীরা। সবচেয়ে নরম খনিজ কোনটি? তেল। তাছাড়া আরেকটি খনিজের আপেক্ষিক গুরুত্ব কত? 2.5 থেকে 3.5। তারপরে আরও কিছু খনিজের নাম আমরা জেনেছি। আর বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎসগুলো কী কী? সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা। আরেকটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস কীভাবে উৎপন্ন হয়? আমি যে ফ্লোচার্টটা দেখিয়েছি ওই ফ্লোচার্টটা খুব ভালোভাবে শিখবে। আর হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়া মানে প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধকরণের যে ধাপগুলো, এই ধাপগুলো ভালোভাবে শিখবে। আর প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। আজকের লেকচার এই পর্যন্ত। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।